স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। বলেই শালা দুলাভাই খিক খিক করে হেসে উঠল। সাইব তাড়াতাড়ি করে একটা চিকেন পপকর্ন মুখে পুরে নিল। আসফাক আহমেদও কোনার চোখে তাকাতে তাকাতে একটা হানি চিকেন তুলে নিল। সকলে যখন খাওয়ায় পুরো দোস্তর মগ্ন হচ্ছিল, তখন আশরাফের অদ্ভুত কথায় সাইব ভ্রু কুচকে তার দিকে তাকায়। বারন্ত হাতটি চিকেন ফ্রাইয়ের পাত থেকে সরিয়ে খালি এক গ্লাস পানি তুলে নিয়ে আশরাফ বলল, আমি এই বয়সে এমন কড়া ডায়েট মেনটেন করে, অথচ তুমি কিভাবে এত আনহেলদি ফুড খাচ্ছ দুলাভাই? দেখছো আমি এগুলো ছুঁয়েও দেখছি না। তোমার নিজের শরীরের প্রতি খেয়াল রাখা উচিত। সে কি আমাদের খারাপ চায়? ও তো তোমাদের ভালোর জন্যই খাবার মেনটেন করতে বলে। সাইব ভ্রুকুটি এক করে নির্লিপ্ত চিত্তে আরও একটা বিফ কাটলেটে কামড় বসিয়ে বলল, প্রডিউসার অনুপস্থিত অভিনয় করা বন্ধ করো। এখানে কেউ তোমার অভিনয়ে মুগ্ধ হবে না। পানির গ্লাসটা মুখে নিয়ে আশরাফ নিজের হাসি লুকাচ্ছে। দরজার সামনে অভিব্যক্তিহীন দাঁড়িয়ে আছে এক রমণী। আশফাক আহমেদের হঠাৎ করেই ছেলের এমন পাল্টে যাওয়া দেখে দরজার দিকে তাকায়। শিয়াশা থমথমে মুখে দাঁড়িয়ে আছে। সহসা কেশে উঠল আশফাক আহমেদ। হাতের চিকেনটা কোনো মতে টিস্যুতে পেঁচিয়ে উঠে দাঁড়ালো। অজুহাতের সুরে বলল, আমার রাতের ওষুধ আছে, খেয়ে আসি। সাইফ তবুও খাচ্ছে তো খাচ্ছে, তার কোনো দিকে ধ্যান নেই। আরে মনি, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? মৃন্ময়ী উদ্বিগ্ন হয়ে বলল। মেয়ের কথা শুনতেই সাইফ চমকে উঠল। মুখে তখনও খাবার। সে চকিতে দরজার কাছে দাঁড়ানো শিয়াশার দিকে তাকালো। এক ভ্রু উঁচু করে তাকিয়ে আছে। সাইফ করুণ চোখে খাবারগুলোর দিকে তাকায়। মেয়েকে কিছু বলার মতো না পেয়ে সে বোকা বোকা হেসে টিস্যুতে হাত মুছে গেঞ্জি টেনে টুনে উঠে দাঁড়ালো। এত তাড়াতাড়ি এসে পড়লে বাচ্চা? আমার আনতে যাওয়ার কথা ছিল তোমায়। বিনা শব্দ ব্যয়ে শিয়াশা থমথমে মুখে হাতের ব্যাগগুলো টেবিলের উপর রেখে ভেতরে চলে গেল। আশরাফ হো হো করে হেসে উঠল দুলাভাইয়ের করুণ অবস্থা দেখে। সাইব বলল, ঘরের কলিং বেলের কি হয়েছে? আনন্দে খেয়ে হারা হয়ে খুলে রেখে এসেছে কে? আশরাফ মিঠি মিঠি হেসে বলল। নিজের করুণ অবস্থায় নিজেরই দয়া হলো সাইফের। মৃন্ময়ী হাতের ব্যাগটা খুলে দেখলো তাতেও অনেকগুলো বক্স, খাবারের বক্স। সে মৃদু হেসে সেগুলো সাইফের হাতে ধরিয়ে দিল। সাইফ ভ্রুকুচকে বলল, এগুলো কি এনেছো? খুলে দেখো। হাম বার্গার, চিজ বার্গার, পিৎজা আরো নানা রকম লোভনীয় খাবারে ভরা বক্সগুলো। সাইব হই হই করে উঠল আনন্দে। আশরাফ প্রায় ছিনিয়ে নিল বক্সগুলো। এই আশরাফ, তুমি ডায়েটে আছো? সাইব চেঁচিয়ে উঠল। আশরাফ টেডি হাসি দিয়ে বলল। কালকে থেকে দুলাভাই। বলেই আশরাফ বড়সড় কামড় বসিয়ে দিল হ্যামবার্গারে। শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি হওয়ায় আজ রোগীটির সার্জারি করতে পারেনি শিয়াশা। তাড়াতাড়ি ডিউটি শেষ, ভাবলো আজ বছরের শেষ দিন, সকলের সাথে একটু আনন্দ করা যাক। তাই সকলের জন্য জাঙ্ক ফুড কিনে এনেছে। আর ঘরের খাবার পছন্দকারীর জন্যে ঘরের খাবার রান্না করে এসেছে। লোকটা তাতেই তৃপ্তি পায়। মিনির ঘরের দরজা খুলতেই সে খুশিতে আত্মহারা হয়ে জিজ্ঞাসা করে, মুলায়ম কেক আনছে না ফাইট? ওটা পেস্ট্রি কেক মিনি, এনেছি। বসার ঘরে যা। বলেই শিয়াশা নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো। শিয়াশা মৃন্ময়ী এক সোফায় বসে আছে। তাদের পায়ের কাছে মেঝেতে আসন পেতে বসে আছে মিনি। সাইব, আসফাক, আশরাফ উৎসুক তাকিয়ে আছে টিভির দিকে। বাংলাদেশের খেলা চলছে। প্রত্যেকের হাতে খাবারের বাটি। মৃন্ময়ী সকলের দেখা দেখি কাঁটা চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করলো, তবে অভ্যেস না থাকায় তাতে সফল হলো না। খানিক লজ্জায় পড়ল সকলের সামনে। দৃশ্যটি শিয়াশা এবং আশরাফের চোখে বাঁধে। তারা দুজনে হাসি মুখে নিজেদের কাঁটা চামচ রেখে দিয়ে হাত দিয়ে খেতে শুরু করলো, তাও যেন তেন ভাবে। আহার গ্রহণে হাতের থেকে তৃপ্তিময় পন্থার আর কোনো বিকল্প রূপ হতে পারে না। নিজের ভেতরকার হীনমন্যতা কাটিয়ে মৃন্ময়ীও হাসি মুখে হাত দিয়ে খেতে শুরু করলো। আশরাফ শিয়াশার মুখে হাসি ফুটে উঠল। আর মিনি, সে তো পেস্ট্রি কেকটাও হাত দিয়ে খাচ্ছে। পিওর বেঙ্গলি,
অতপর রাত 11টা পর্যন্ত জাঙ্ক ফুডের সাথে আড্ডা চলেছে সকলের। রোজকার মতো আজও দর্পণ ঘরে ফিরে আলোয় ঝলমল করা গোছানো পরিপাটি একটা ঘর পেল। পাখিটির খাঁচা কৃত্রিম ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। খাঁচায় অবস্থানরত পাখিটি অনবরত শিয়াশার গুণগান গাইছে। তবে কিছুটা অবাক হলো আজ ভারী খাবার দেখে। মুখে মৃদু হাসি নিয়ে রোজকার মতো আচারের কৌটোর নিচে রাখা চিরকুটে গোটা গোটা বর্ণের বুননকে পড়তে লাগলো। নববর্ষকাল, আজ বছরের শেষ দিন, কোনো কিছুতে কম্প্রোমাইজ নয়। হেলদি ফুডের পাশাপাশি এই ধরনের খাবারও আমাদের দেহের জন্য প্রয়োজন। ইট ইস মেজর। ইতি আপনার সিয়া বউ। মেয়েটিকে ফুটপাতের উপর উঠিয়ে নিজের সড়ক ঘেঁষে হাঁটা, ভিড়ের মাঝে বলিষ্ঠ হাতের বলয়ে মেয়েটিকে সুরক্ষিত রাখা। এলোমেলো চুলগুলো যখন খুলে পড়ার জোগাড়, তখন অদক্ষ হাতে সেগুলো ঠিক করে দেওয়া, এই ছোট ছোট যত্নগুলোর কারণে নিজেকে বিশেষ কেউ মনে হয় শিয়াশার। দর্পণ নামক পুরুষটি যেন তার জীবনে এসেছেই তাকে বিশেষ অনুভব করানোর জন্য। তম্ভ্রাব আভায় চেয়ে আছে প্রকৃতি তখনও। সূর্যের দেখা মেলেনি এখনো। পরিবেশে খানিক শীতলতার আধিপত্য চলছে। পাহাড়ি রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে শত শত গাছ। রাস্তার উচ্চতা যেন মেঘ ছুঁয়ে যাচ্ছে। মাঝে মধ্যেই এক পেঁজা তুলোর ন্যায় কুহেলি পাশ ঘেঁষে উড়ে উড়ে যাচ্ছে। মনে হয় যেন মেঘ ভেসে বেড়াচ্ছে পরিবেশে। শীতল মিষ্টি এক বুনো গন্ধ ভেসে বেড়াচ্ছে বাতাবরণে। অদূরে এলোমেলো শাখা বিস্তৃত করে দাঁড়িয়ে আছে পলাশ ফুল গাছ। সবুজের মাঝে লালাভ বর্ণটি যেন অনায়াসে সকলের দৃষ্টি আকর্ষণ করছে। পাহাড়ি রাস্তার বর্ণনা দেওয়াও যেন অপার্থিব সৌন্দর্যের ঘাটতি তৈরি করা, কেননা এই সৌন্দর্য যে অবর্ণনীয়। আলিকদম ও থানচি থানার মাঝে অবস্থানরত ডিম পাহাড়ের উঁচু রাস্তায় রুদ্ধশ্বাসের শব্দ ভেসে আসছে প্রাতকালের নির্মলতা, সতেজতা, নিস্তব্ধতা ভেদ করে। মেয়েটির দৌড় দেখে যে কেউ বুঝে নিবে এখানে প্রতিযোগিতা হচ্ছে। গতিবেগ এতটা যেন অলিম্পিক রেস হচ্ছে। কিন্তু পুরুষটির দৌড় দেখে মনে হচ্ছে সে ফাজলামো করছে। পুরুষটির দৌড়ের গতি মেয়েটিকে আরো হাস্যকর করে তুলছে। মেয়েটি প্রাণপণে দৌড়চ্ছে, দেহের সর্বশক্তি দিয়ে দৌড়চ্ছে। পুরুষটি মাঝে মধ্যেই পিছু ফিরে মেয়েটিকে দেখছে আর ফিচেল হেসে দৌড়চ্ছে। চুক্তিবদ্ধ প্রতিযোগিতা হচ্ছে দুজনের মাঝে, কে আগে শেষ প্রান্তে পৌঁছতে পারে। মুনাফা অবশ্যই রয়েছে। শেষ সীমানার কাছে আসতেই দর্পণের গতিবেগ আরো কমল। অদূরে তখন মেয়েটি হাঁটু আঁকড়ে হাঁপাচ্ছে, আর পারছে না। স্টপ মেজর, আর পারছি না। সেনা প্রধানের নাতনি, একজন সাহসী সোলজারের মেয়ে, 19টা মিশনে সফল হওয়া একজন সফল মেজরের ওয়াইফ, তার দৌড়ের গতির কিনা এই দশা! ছি ছি ছি। লাঞ্ছনাজনক বাণী ছুটতে ছুটতে দর্পণ শিয়াশার সামনে এসে দাঁড়ালো। টি শার্টের আড়ালে পেশিগুলো টানটান হয়ে আছে। ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে সে। ফ্যাকাশে মুখটিতে ঘামে তেলতেলে হয়ে উঠেছে। ট্রাউজারের সাথে ওভার সাইজ টি শার্ট ইন করা। ইহু জন্মে আর সে ইন ছাড়া গেঞ্জি পরবে না, এই সংকল্প বহু আগের, যা এখনো বহাল রয়েছে। শিয়াশা হাঁপাতে হাঁপাতে বলল, উঠবি। প্রত্যেকবার এটা বলতে আপনি ভুলে যান। হোয়াট এভার। দর্পণের নির্লিপ্ত কণ্ঠস্বর। প্যান্টের পকেটে লুকিয়ে থাকা হাতটি মেয়েটির ওপর করুণা দেখিয়ে হাত বাড়িয়ে দিল। বাড়িয়ে দেওয়া হাতটির দিকে কয়েক পলক তাকালো শিয়াশা। 1 মিনিট 2 মিনিট বাদে বাড়িয়ে দেওয়া হাতটিতে সপাটে আঘাত করে হঠাৎ করে হাওয়া হয়ে গেল মেয়েটি। লুসার মুখ নিঃসৃত শব্দটি বলেই শিয়াশা দর্পণের হাতে চাপড় মেরে প্রত্যাখ্যান করে ভো দৌড় দিল। আচমকা কিছু বোঝার আগেই মেয়েটির এমন দৌড় দর্পণের বুঝতে সময় লাগে। যখন বুঝলো সে রেগে চেঁচিয়ে উঠল, সিয়া, ইউ চিটার! সীমানার দ্বারপ্রান্ত মেয়েটি তখন খিলখিলিয়ে হেসে উঠল, চেঁচিয়ে বলল, এভরিথিং ইজ ফেয়ার ফর এনজয়িং লাইফ মেজর। টুনাইট অ্যাট 10:30 ক্যান্টনমেন্ট শেষ প্রান্তে, সি ইউ। বিজয়ের উল্লাসে লাফাতে লাফাতে চিৎকার করে বলল মেয়েটি। সে উঠছে ডানা মেলা প্রজাপতির মতো।
বাতাবরণে তখন প্রতিধ্বনিত হচ্ছে পাহাড়ের গায়ে বাড়ি খেয়ে ফিরে আসা ঋণঋণে কণ্ঠস্বর। নাকের পাটা ফুলিয়ে আদুরে দাঁড়িয়ে মনোমুগ্ধকর এই দৃশ্য দেখে চলেছে কাঠখোট্টা মেজরটি। বারান্দার থাই গ্লাস পর্দা ভেদ করে সূর্যের তীর্যক রশ্মি ঘরে মৃদু আলোর সঞ্চার করছে। সেই মৃদু হলদেটে আলো শুভ্র ত্বক যেন আরো আকর্ষণীয় করে তুলছে। কামরার ভেতরে এসির শা শা শব্দ ভেসে বেড়াচ্ছে। ঘরের এক কোণে সৌন্দর্য বর্ধনকারী কাছের আড়ালে ভেজা চুল খোপা বাঁধা, লাল পেটিকোট আর লাল ব্লাউজ পরা অর্ধনগ্ন এক নারী মনোযোগ দিয়ে শাড়ি পরার চেষ্টা করছে উল্টো দিকে ঘুরে। দাঁড়ানোর ধরন আর হাতের গতিবিধি স্পষ্ট ইঙ্গিত করছে মেয়েটি নিজেকে লুকানোর চেষ্টা করছে। গলা পর্যন্ত কাঁথা মুড়ি দিয়ে পিটপিট করে এই দৃশ্য দেখে চলেছে আশরাফ। সদ্য ঘুম ভাঙা নেত্রপল্লব স্ফীত হয়ে আছে, এলোমেলো চুল ওষ্ঠদয় শুকিয়ে কাঠ হয়ে আছে। ইদানিং বুকের মাঝে ইঁদুর ছানা নিয়ে ঘুমানো নিত্যদিনকার অভ্যেস। ঘুমের মাঝে যখন বুক খালি পেল, অনেক খুঁজেও যখন কারো অস্তিত্ব পেল না, তখন জোরপূর্বক চোখ দুটো খুলেছে। মেজাজটা এই কারণে একটু আধটু গরমও হয়েছে। সব জায়গায় চোখ বলিয়েও পেল না, তখন চোখ পড়ে ওই গাছের আড়ালে লুকিয়ে থাকা লাল অংশের দিকে। মেজাজ এমনিতেই গরম হয়েছিল, তার মাঝে এমন লুকোচুরি। এর ব্যাখ্যা ও কারণ হিসেবেও সে ওই বুড়ো শব্দটাকেই দায়ী করছে। মৃন্ময়ী তাড়াতাড়ি করে শাড়ি পরার চেষ্টা করছে। আজরাপ ওঠার আগেই পরে ফেলবে। এমনিতে প্রতিদিন তার 2 মিনিট লাগে শাড়ি পরতে, তবে এটা নতুন শাড়ি, ফুলে ফুলে বসে, তাই পরতে সময় লাগে। প্রতিদিন এভাবেই গাছের আড়ালে লুকিয়ে শাড়ি পরে। বাথরুম ভেজা থাকে, শাড়ি পরা যায় না। আর ঘরের ভেতর এই ষাঁড় গরুর ভয়ে পড়তে পারে না, কখন জানি উঠে যায়। পড়তে পারছো না, আমি সাহায্য করব। আশরাফের কণ্ঠস্বর ভেসে আসতেই সে চমকে উঠল। তৎক্ষণাৎ কোনো রকম শাড়ি পুরো শরীরে পেঁচিয়ে সে দুরু দুরু বুকে পিছু ফিরে তাকালো। তীক্ষ্ণ শিকারী দৃষ্টির সাথে ভয়ার্থ দৃষ্টির মেলবন্ধন হতেই সে ছটফটিয়ে উঠল। হন্তদন্ত হয়ে বলল, আপনি উঠে পড়েছেন? আচ্ছা, আমি বাথরুমে যাচ্ছি, আপনি উঠুন। এক পাও নড়বে না এখান থেকে। নীনাদের সুরে বলা কথাটিতে ভীতু মৃন্ময়ী আতঙ্কিত হয়ে পড়ল। ততক্ষণে আশরাফ নেমে পড়েছে বিছানা থেকে। শাড়ি আরেকটু ভালো করে পেঁচিয়ে মৃন্ময়ী জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। এখন এই লোক নিশ্চিত রাগ ঝাড়বে তার উপর। গতকাল সারা রাত পা টিপিয়েছে তার দেওয়া শাড়ি পরেনি বলে। এখনো কিছু না কিছু নিয়ে ক্যাচাল করবে। বছরের শুরুটাই যদি এমন হয়, তবে পুরো বছরটা কেমন যাবে? তার পাণ্ডুলিপি তৈরি হয়ে গিয়েছে মৃন্ময়ীর মস্তিষ্কে। পুরো বছরটা যাবে এই খ্যাচরা লোকের খ্যাচ শুনতে শুনতে। আশরাফের তীক্ষ্ণ দৃষ্টি হ্যাংলা পাতলা দেহটির আগা গোড়া পর্যবেক্ষণ করে নিল। গনগনে কণ্ঠে জিজ্ঞাসা করলো, লুকিয়েছিলে কেন? কোথায় লুকালাম? মুখের ওপর কথা ঘুরিয়ে দেওয়ায় আরো ক্ষেপে গেল আশরাফ। চিবিয়ে চিবিয়ে বলল, লুকাওনি? তাহলে এই গাছের আড়ালে কি করছো? মৃন্ময়ী ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে বলল, কিছু না, এমনিই দাঁড়িয়েছিলাম। একের পর এক মিথ্যা কথা। আশরাফ অবাক হয়ে দেখছে মেয়েটি কি সুন্দর নির্ভয়ে মিথ্যা কথা বলছে। আর তো কোনো সম্মানই রইল না। নিজেকে যথাসাধ্য সামলে কুটিল হেসে বলল, ও তাই? তাহলে তো কোনো সমস্যাই নেই, তুমি বরং শাড়ি পরা শুরু করো, আমি দেখছি তুমি কিভাবে শাড়ি পরো। বলেই আশরাফ মৃন্ময়ীকে টেনে সোফার সামনে দাঁড় করিয়ে দিল আর নিজে পায়ের ওপর পা তুলে সোফায় বসে রইল। মৃন্ময়ী হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তড়ি ঘড়ি করে বলল, এসব কি বলছেন? আমি আপনার সামনে শাড়ি কেন পরবো? কারণ আমি তোমার স্বামী। তাই বলে আপনার সামনে আমায় শাড়ি পরতে হবে? কে কেমন কথা? তীব্র প্রতিবাদী কণ্ঠে বলল মৃন্ময়ী। এইসব সে মোটেই সহ্য করবে না। লোকটা একদম বেশি বেশি করে। তো কার সামনে পড়বে? পড়ার কম বয়সী ছোকরাদের সামনে? আশরাফ চিবিয়ে চিবিয়ে বলল, কিসব কথা বলছেন? যা বলছি ঠিক বলছি। আমি তো বুড়ো, আমার জন্য শাড়ি পরা যাবে না, আমার সামনে শাড়ি পরতে যাবে না। আমি কি এগুলো বলেছি কখনো? বলনি, তবে কাজে কর্মে বুঝিয়ে দিয়েছো। নয়তো গতকাল আমার দেয়া শাড়ি পরতে। আমার ভয়ে লুকিয়ে শাড়ি পরতে না যেন। আমি এক পরপুরুষ।
মৃন্ময়ী মাথা নত করে দাঁড়িয়ে আছে। আশরাফ তো তার স্বামী, তবুও অজানা এক দূরত্ব জড়তা থেকে গিয়েছে তাদের মাঝে। আশরাফ তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। খানিকক্ষণ বাদ মৃন্ময়ী মৃদু কণ্ঠে অনুনয় করে বলল, আমার লজ্জা লাগে, আপনি একটু বাইরে যান। ঠিক আছে, এভাবেই থাকো, পরার দরকার নেই তোমার শাড়ি। বলেই আশরাফ ঘাপটি মেরে বসে রইল সোফায়, শিকারী দৃষ্টি নিবদ্ধ মেয়েটির ওপর। মৃন্ময়ী নিরুপায় তাকিয়ে রইল আশরাফের দিকে। সকাল সকাল সে কি এমন করলো? এই লোক পায়ে পায়ে দোষ ধরে তাকে তোপের মুখে রাখে সব সময়। সোফায় কোনোই ঠেকিয়ে থুতনিতে হাত দিয়ে চুপচাপ বসে আছে আশরাফ। সামনেই অর্ধনগ্ন রমণীটি নাক টানছে আর কম্পিত হাতে শাড়ি পরছে। শুভ্র ত্বকে লাল রং যেন কৃষ্ণচূড়ার ন্যায় ফুটে রয়েছে। নারী অবয়বের এক একটি ভাঁজ সুস্পষ্ট উষ্ণতা ছড়াচ্ছে। তবুও সামনের মানবটি একদম কামনাহীন চোখে তাকিয়ে আছে। চোখে নেই কোনো কামুকতা কিংবা চাহিদারা, আছে একরাশ মুগ্ধতা। মেয়েটিকে ধমকে বকাবকি করে বোকা বানিয়ে কাছে আনতেই তার ভালো লাগে। ওষ্ঠপুটে মিটিমিটি হাসি নিয়ে আশরাফ নিরলস তাকিয়ে আছে সামনের ভীতু ও অত্যন্ত সুন্দরী রমণীটির দিকে। সুন্দরী বলেই আখ্যায়িত করল সে, কেননা এই মুহূর্তে তার জীবনের দেখা সবচেয়ে সুন্দর দৃশ্য এটা। প্রতিটা স্বামীর জন্য তার স্ত্রী হয় আস্ত এক মুগ্ধতা। এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। আশরাফ নির্দ্বিধায় স্বীকার করে নেবে তার একমাত্র মুগ্ধতা তার স্ত্রী। তার জীবনে আসা শিয়াশা মৃন্ময়ী ব্যতীত কোনো নারী ছিল না আর না আছে। সে নিটল চোখে তাকিয়ে জিজ্ঞাসা করলো, এত সকালে গোসল করলে কেন? ছোটবেলায় মাকে সবসময় সকালে গোসল করতে দেখতাম। মা বলতো সকালে গোসল করলে ঘরে আয় উন্নতি বাড়ে। শাড়ির কুচির দিকে মনোযোগ রেখে মৃন্ময়ী নাক টানতে টানতে বলল। টিউবলাইট। আশরাফ বিড়বিড় করে বলল। মৃন্ময়ীর কানে গেল কথাখানা। সে তেরচা চোখে বিরক্তি দৃষ্টি নিক্ষেপ করলো আশরাফের দিকে। সেটাকে পুরোপুরি উপেক্ষা করে আশরাফ বলল, তো তুমি কেন গোসল করলে? বললাম না। আমাদের ঘরের আয় উন্নতি বাড়লে তোমার কি? আমার কি মানে? আমার পরিবারের আয় বাড়লে আমার অনেক খুশি লাগবে না? মৃন্ময়ী চটপটে কণ্ঠে বলল। এটা তোমার পরিবার, সেটা তুমি মানো? মৃন্ময়ী থমকায়, ফের শাড়ির আঁচলটা কাঁধে তুলে মৃদু কণ্ঠে বলল, মানবো না। কেন? মানি, আপনার পরিবারটা অনেক সুন্দর। তাহলে তো এটাও মানো আমি তোমার স্বামী। মৃন্ময়ী ইতস্তত কণ্ঠে বলল। তাহলে এটাও মানো তোমার স্বামীও অনেক সুন্দর। লাজুক মুখটা লুকাতে পরিহিত শাড়িটি ফের ঠিকঠাক করতে শুরু করলো মৃন্ময়ী। মেকি ব্যস্ততা প্রদর্শন করতে করতে বলল। আশরাফের ওষ্ঠপুটের হাসি চওড়া হলো। বউয়ের মুখ থেকে নিজের প্রশংসা শুনেও আশরাফের তেরামো কমলো না, বরং আরো বেড়ে গেল। মানুষের সহজাত প্রবৃত্তি একটু পেলে আরেকটু পেতে চায়। আশরাফও লোভী হয়ে উঠল। গেঞ্জি টেনে টুনে সোফা থেকে দাঁড়াতে দাঁড়াতে বলল, এরপর থেকে যেন আর লুকিয়ে শাড়ি পরতে না দেখি। রোজ সকালে শাড়ি পরার আগে আমার ডাক দিবে, তুমি শাড়ি পরবে, আমি দেখব। মৃন্ময়ী ভরকে যায় আশরাফের এমন লাগাম ছাড়া আদেশে। আর শোনো, ওয়াশরুমের দরজা থেকে মুখ বের করে আবারও বলল আশরাফ। মৃন্ময়ী ঘাড় ঘুরিয়ে বলল, তোমার মা ঘরের আয় উন্নতি বাড়ানোর জন্য রোজ সকালে গোসল করতো না, তোমার ছোট বোনকে দুনিয়াতে আনার জন্য করতো। তাহলে তোমার প্রতিদিন গোসল করা তো একটা কুসংস্কার। এখন তুমি ভাবো তুমি কি করবে। তবে তুমি চাইলে এই প্রথা অব্যাহত রাখতে পারো, একটা ছোট বাচ্চাকে আনতে পারো। তাহলে তোমার রোজ গোসল করাও হলো, ঘরে আয় উন্নতি বাড়লো, সাথে ছোট মামুনিও ফ্রি। আমায় জানাবে কিন্তু তোমার সিদ্ধান্ত। আমি আবার দয়ালু মানুষ, কারো সিদ্ধান্তকে অবহেলা করি না। কতটা দয়ালু তার প্রমাণ তো পেয়েছই। এই যে তুমি এখনো গায়ে বাতাস লাগিয়ে ঘুরছো, স্ত্রীর কর্তব্য পালন করতে হচ্ছে না, এটাই তার সাক্ষাৎ প্রমাণ। বলেই আশরাফ ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল। মৃন্ময়ী হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল বদ্ধ দরজার দিকে। একটা মানুষের মুখ এত লাগাম ছাড়া কিভাবে হতে পারে? নিজের শাশুড়িকেও ছাড়ল না।
শিয়াশা জগিং থেকে আসতেই তার সাথে মিলে নববর্ষের প্রাতকালের ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাত ও ইলিশ ভাজা ডালের চপ তৈরি করে ফেলল মৃন্ময়ী। সব কাজ শেষে মৃন্ময়ী আবারও নিজের ঘরে উকি দিল, কেউ নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘরে ঢুকলো। বিছানার একপাশে বসে আঁচলের নিচ থেকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্টের টাকা বের করলো। এগুলো বিয়ের দিন থেকে এখনো পর্যন্ত সে সালামি পেয়েছে। মনিকে দিতে গিয়েছিল, সে নেয়নি, বলেছে এটা তার প্রাপ্য নিজের প্রয়োজনে ভাঙাতে। মেয়েদের কাছে সব সময় বেশি টাকা রাখতে হয়, বিপদ আপদের বালাই নেই। পরিপ্রেক্ষিতে সে কিছু বলতে পারেনি, টাকাগুলো ফেরত নিয়ে আসতে হয়েছে। সে এখন ভাবছে এতগুলো টাকা দিয়ে সে কি করবে। পর মুহূর্তেই সে আনন্দিত হয়ে উঠল। এখানে তার প্রয়োজনের চেয়েও আধিপত্য বেশি, যা প্রয়োজন তার থেকে দ্বিগুণ এনে দেয় শিয়াশা আশরাফ। তাই তার এগুলো প্রয়োজন নেই। কিন্তু ওদিকে তার বাবা মা, আপা, তার ভাগ্নি আর তার ছোট বোন সকলে দুঃসহনীয় দিন কাটাচ্ছে। যেখানে নেই কোনো নববর্ষ, ঈদ উপলক্ষে বাড়তি আয়োজন, রোজকার মতো দিন কাটে তাদের। ভাবলো তাদের জন্য কিছু কেনাকাটা করবে। সে এখানে কত আড়ম্বরতার সহিত দিন কাটাচ্ছে। একজন মেয়ে হয়ে, একজন বোন হয়ে এটা কিভাবে সে সহ্য করবে? মুহূর্তেই মন ফুরফুরে হয়ে গেল, কোনোভাবে পরিবারের সাহায্যে আসতে পারবে বলে। এত খুশি কিসের জন্য? আমাকে গালি দিচ্ছ নাকি? আশরাফের খোঁচা মারা কথায় মৃন্ময়ীর কপাল কুঁচকে গেল, মুখে অন্ধকার নেমে গিয়েছে। আশরাফ বলল, বুড়ো স্বামীকে দেখেই মুখ কালো হয়ে গিয়েছে, তাই না? কিন্তু কিছু করার নেই, এই বুড়ো স্বামীকে সাথেই তোমার সারা জীবন কাটাতে হবে। এখন বসার ঘরে যাও, তোমার বসে বসে খাওয়ার জন্য আনেনি, কাজ করে খাও, বাইরে মেহমান এসেছে। মৃন্ময়ী রাগ হয়, প্রচুর রাগ হয় এই তেরা লোকটার উপর, কিন্তু নিজের ইঁদুরের কলিজার কারণে কিছু বলতে পারে না। সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে কয়েকবার খ্যাচড়া লোক বলে অভিহিত করা হয়ে গিয়েছে আশরাফ নামক তেরা লোকটিকে। নববর্ষের দিন সকালে মেয়ের শ্বশুর বাড়িতে আসতে হয়, এ আবার কেমন নিয়ম বিআই সাহেব? আগে তো কখনো শুনিনি। মজিবুর সাহেব কৌতূহলী গলায় জিজ্ঞাসা করল। চোখে মুখে তার রাজ্যের কৌতূহল দেখা মিলছে। আশফাক আহমেদ হেসে উঠল, এক হাতে মৃন্ময়ীর বাবার কাঁধ জড়িয়ে বলল, শুনবে কি করে বলো তো? এটা আমার গিন্নির তৈরি করা নিয়ম। গিন্নিও সবার থেকে আলাদা, তার নিয়মও সবার থেকে আলাদা, কিন্তু সকলে আমার গিন্নির কথা মানতে বাধ্য, বুঝলে? শেষের কথাটা গম্ভীর গলায় বলল আশফাক আহমেদ। মজিবুর সাহেব ভারী অবাক হয়। সে ভেবেছিল আসলেই হয়তো মেয়ের শ্বশুর বাড়িতে এমন কোনো নিয়ম আছে। সবাই তো আর সমান হয় না। হঠাৎ করেই পরিবারের সকলকে দেখতে পেয়ে মৃন্ময়ী খুশিতে আত্মহারা হয়ে গেল। চোখ দুটো ছলছল করে উঠল। সেই কবে দেখেছিল বাবা মাকে। অদূরে বোনকে দাঁড়িয়ে থাকতে দেখে মৃন্ময়ীর ছোট বোন এক ছুটে জড়িয়ে ধরে বোনকে। মৃন্ময়ীও জড়িয়ে নেয় নিজের সাথে। 10 বছরের এই বোনটা তার ঘুমের সঙ্গী ছিল। খুব ভাব দুজনের। ঢাকঢোল প্রিন্টের সুন্দর একটা ফ্রক পরে আছে সে। বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি সুন্দর লাগছে তোকে, তো সুন্দর বৈশাখী জামা কবে কিনলি? দুলাভাই দিয়েছে। জানিস আপু, সকাল সকাল দুলাভাই বাসায় বিশাল এক ইলিশ মাছ নিয়ে গিয়েছে। মিষ্টিতে ভরিয়ে দিয়েছে পুরো ঘর। সবাইকে নতুন নতুন পোশাকও দিয়েছে। এগুলো নাকি নিয়ম, দিতে হয়। মৃন্ময়ীর ছোট বোন প্রফুল্ল হেসে বলল। তন্মধ্যেই মৃন্ময়ীর বড় বোন এগিয়ে আসলো। নববর্ষের সকালটাই এক হৃদয় বিদারক মুহূর্তের সাক্ষী হলো সকলে। এতটা সম্মান পেয়ে মজিবুর সাহেব বেশ লজ্জিত বোধ করলো। সে তো কিছুই করতে পারছে না মেয়ের শ্বশুর বাড়ির জন্য, তবে সাধ্যের মধ্যে যেটুকু আছে সেটুকু তো অবশ্যই করতে পারে। সে আশফাক আহমেদকে অনুরোধ করলো এখন থেকে আশ্রমের বাচ্চাদের জন্য দেওয়া দুধের বিনিময়ে সে কোনো টাকা নেবে না। বিয়ের পরপরই আশফাক আহমেদ সাফ সাফ জানিয়ে দিয়েছিল ব্যবসায়িক লেনাদেনার সম্পর্ক এবং আত্মীয়তার সম্পর্ক আলাদা রাখতে। তাই আশফাক আহমেদ আর সাইব ঢের আপত্তি করলো এমন প্রস্তাবে। মজিবুর সাহেব ফের অনুরোধ করলো, আমায় একটু মাথা উঁচু করে বাঁচতে দিন বিআই সাহেব। এমন কথার প্রেক্ষিতে আর কিচ্ছু বলতে পারলেন না তারা।
খাবার টেবিলে সকলে যখন হাসি তামাশার সাথে খাওয়া দাওয়া করছিল পান্তার সাথে ইলিশ, তখন শিয়াশা চুপসে বসে আছে খাবার টেবিলে, অসহায় দৃষ্টি তার প্লেটে। সাইফ একটু একটু করে মাছ বেছে নিজের পাত থেকে তুলে দিচ্ছে। মেয়েটা মাছ বাছতে পারে না। সাইফ তাড়া দিয়ে বলল, খাচ্ছ না কেন বাচ্চা? কতগুলো মাছ জমা হয়ে গিয়েছে। শিয়াশা কৃত্রিম হাসলো। দর্পণের সাথে একসাথে আজ পর্যন্ত কখনো খাওয়া হয়নি, তাই এই লোভ আর ইচ্ছেটা চেকে বসেছিল মাথায়। প্রিয় মানুষের সঙ্গ পেতে মন সর্বদা যে ব্যাকুল হয়ে থাকে, তাই জগিং শেষে ধরে বেঁধে দর্পণকে বাঙালিয়ানা রেস্তোরাঁয় নিয়ে গিয়ে ঐতিহ্যবাহী পান্তা ইলিশ খেয়েছে একসাথে। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো পুরোটা সময় দর্পণও তাকে মাছ বেছে বেছে দিয়েছে ঠিক বাবার মতো। সে সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছে এমন একজন যার মধ্যে তার বাবার প্রতিচ্ছবি খুঁজে পায় সে, যে তাকে তার বাবার মতোই আগলে রাখবে সব সময়। আর খেতে পারছি না বাবা। নিজের প্লেটটা বাবার দিকে এগিয়ে দিয়ে বলল শিয়াশা। পেটে এক চিমটি জায়গা খালি নেই, খাবার ঢুকাবে কোথায়? সাইফ বিচলিত হলো। সকলের দৃষ্টি বাবা মেয়ের দিকে। খেতে পারছো না মানে কি? আজ তো চিকেন বান ও খাওনি, এর মধ্যে খেতে পারবে না কেন? সবসময় এরকম খেতে ইচ্ছে করে না, প্লিজ জোর করো না। আজ একটু কম খেলে কোনো ক্ষতি হবে না। সাইফ গম্ভীর হয়ে উঠল। মেয়েকে সে কোনো কিছুতে বাধা দেয় না, কিন্তু তার প্রতিটি কাজের পিছনে জুৎসই লজিক দেখাতে হবে। খাবার নিয়ে হেলাফেলা তার অপছন্দ। গমগমে গলায় বলল, এমনটা বললে হবে না সিয়া। 1-1.5 ঘন্টা সময় নিয়ে জগিং করেছো, তার জন্য পর্যাপ্ত পরিমাণে খাবারটা তো খেতে হবে। এক্সারসাইজ করতে হলে সেই পরিমাণ শক্তিও তো দেহে থাকতে হবে, নয়তো কমতে থাকবে, সামর্থ্য বজায় থাকবে না। এসো আমি খাইয়ে দিচ্ছি, বাহানা করবে না। তুমি এখন আর ছোট নেই। ওকে এভাবে বকছো কেন? সামান্য খাবারই তো, সব কিছু নিয়ে তোমার বাড়াবাড়ি। প্রতিদিন খাওয়ার রুচি একই থাকে না। গিন্নি, তুমি না খেতে পারলে উঠে পড়ো, খাওয়ার দরকার নেই, তবুও কেউ জোর করবে না। আসফাক আহমেদ উঁচু গলায় বলল। সাইফের মোটেই পছন্দ হলো না শ্বশুরের কথা। খুব কমই বিষয় আছে যেখানে জামাই শ্বশুর এক মত হয়েছে। সে বিরোধিতা করে বলল, না খাবে না কেন? ছোটাছুটি তো কম করে না, তার জন্য হলেও তো শক্তির প্রয়োজন। ইদানিং শরীরের প্রতি তোমার বড্ড অবহেলা শিয়া। শিয়া বিরক্ত হয়ে গেল। বিতৃষ্ণা ভরা কণ্ঠে বলল, ঠিক আছে বাদ দাও, কোনো সমস্যা নেই, দাও আমি খেয়ে নিচ্ছি, তবু আর্গুমেন্ট করা বন্ধ করো। ভরা পেটে আবারও 1 প্লেট ভাত খেতে হলো শিয়াশার। 10টার দিকে ক্যান্টনমেন্টে যাবে, সেখানে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। সাইফ আসফাক সেখানকার প্রধান অতিথি। বিকালে আশ্রমের বাচ্চাদের শিশু পার্ক সহ মেলায় ঘুরতে নিয়ে যেতে হবে। সেখানে আর এক সমস্যা, বাচ্চাদের সাথে ট্রাভেল করার সময় 8 জন গার্ড থাকে। তবে এবারের গার্ডদের মধ্যে একজন গার্ডের দৈহিক অবকাঠামো বাচ্চাদের কাছে দৈত্যাকার লাগছে, যেমন কালো তেমন মোটা ও লম্বা। তাই তারা কোনো মতেই রাজি হচ্ছে না ওই গার্ডের উপস্থিতিতে কোথাও বেড়াতে যেতে। সে খেতে খেতে বলল, আশ্রমের জন্য ওই গার্ডটাকে নিষিদ্ধ করেছিলাম আমি, তুমি কি সেটা নিশ্চিত করেছো পাপা? হুঁ করেছি। সাইফ খেতে খেতে বলল, রাফি, তোমার এজেন্সির সাথে কথা বলতে বলেছিলাম, নতুন গাইডের জন্য বলেছো? সাইফ আবারও জিজ্ঞাসা করলো, বলেছিলাম, একদিনের মাঝে নতুন গার্ডদের সন্ধান দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। আর তুমি যেরকম ব্যাখ্যা দিয়েছো তেমন খুঁজে পাওয়া দুষ্কর। 2 দিন সময় নিয়েছে তারা। আশরাফ বলল, তাহলে তো মুশকিল। তুমি বুঝতে পারছো, নিরাপত্তাহীনভাবে আমি তাদের ছাড়তে পারি না। সাইফ চিন্তিত লোচনে বলল, তুমি আমি আব্বু তো থাকবো, আমরা দেখে রাখতে পারবো। এত চিন্তার কিছু নেই, আমি ওয়ালিউল্লাহকে বলে রেখেছি, সেই সময় মতো 2 জন সৈনিক পাঠিয়ে দিবে। আসফাক আহমেদ বলল। তো সেটা আগে বললেই পারতেন, তাহলে আর এত চিন্তা করতে হতো না আমায়। সাইফ ব্যগ্র কণ্ঠে বলল। আসফাক আহমেদ শানিত দৃষ্টিতে তাকালো সাইফের দিকে, ব্যঙ্গাত্মক কটূক্তি করে বলল, আমি তোমার মতো ফটর ফটর করি না, কাজে নিজের যোগ্যতা প্রমাণ করি।
সাইফের ভ্রু যুগল বাঁকা হয়ে গেল শ্বশুরের কটূক্তিতে। ভালো উন্নতি হয়েছে, এখনো পর্যন্ত একবারও চরিত্রহীন বলেনি, নয়তো পুরো বছর চরিত্রহীন লম্পট নির্লজ্জ শুনতে শুনতে কান পেকে যেত। চোখে মুখে উপচে পড়ছে সংবরণকৃত ক্রোধ। সেনা কর্মকর্তাদের এই এক দারুণ সহ্য ক্ষমতার রয়েছে। দুষ্কৃতিকারীদের হামলার সময় স্থান পরিকল্পনা জানা সত্ত্বেও তাদের ঠান্ডা মাথায় অবিচলিত নির্বিকার থাকতে হয়। ফর্মালিটিস, রুলস, রেগুলেশনের বাইরে তারা কোনো পদক্ষেপ নিতে পারবে না, অথচ মস্তিষ্কে শত শত মানুষের আর্তনাদ তারা করে বেড়ায়। তবুও তাদের হাত পা বাঁধা, তারা অ্যাগ্রেসিভলি কিছু করতে পারে না নিয়মের বাইরে গিয়ে। দুষ্কৃতিকারীদের দমনের জন্যে মাঝে মধ্যে নিজেদেরকেও সততার পথ ছাড়তে হয়, হতে হয় ক্রিমিনাল মাইন্ডের। সাময়িক সময়ের জন্য পরিস্থিতি ও ভাগ্যের ওপর আস্থা রেখে দর্পণ ও রুলস রেগুলেশনের বাইরে এসেছে। ট্রাই-7 বাদেও সে রাষ্ট্রীয় মিশনের সাথে যুক্ত, তবে সেখানকার প্রধান কমান্ডার সে নয়, চট্টগ্রাম সেনানিবাসের বর্তমান মেজর জুবায়ের রাইহান। দুটো মিশনেই তাকে সমান অবদান রাখতে হয়, কিন্তু ট্রাই-7-এর প্রধান কমান্ডার সে। এই মিশনেও একতার সহিত বাংলাদেশের 8টি সেনানিবাসের সামরিক কর্মকর্তারা যুক্ত রয়েছে। হোয়াইট বোর্ডে ছোটখাটো একটা ম্যাপ আঁকা রয়েছে। ব্ল্যাক মার্কার দিয়ে ম্যাপের নির্দিষ্ট জায়গাগুলোতে মার্ক করে করে নিজেদের কাজ বুঝিয়ে দিচ্ছে দর্পণ। উপস্থিত 8 জন সেনা কর্মকর্তা সেগুলো মনোযোগ দিয়ে আয়ত্ত করে নিচ্ছে। আচমকাই সিক্রেট অভিযানে অংশগ্রহণ করছে তারা, তারই প্রস্তুতি নিচ্ছে সকলে। হাতে সময় খুবই অল্প, তন্মধ্যে তাদের সফলও হতে হবে। তার চেয়েও অবাক করা বিষয় হলো এই অভিযানটাও সিক্রেটলি সম্পন্ন করতে হবে। দর্পণের সর্বপ্রথম আদেশ এটাই। হঠাৎ করেই স্যারের কেন মিশনের গতিবিধি বদলে দিয়েছে, এটা নিয়ে সকলেই বেশ কৌতূহলী। ইজ ইট ক্লিয়ার? মার্কারির লিড লাগাতে লাগাতে জিজ্ঞাসা করলো দর্পণ। উপস্থিত সকলেই সমস্বরে বলল, ইয়েস স্যার। আপনারা চাইলে আমি আরও সৈন্য প্রোভাইড করতে পারি, কিন্তু কোনোভাবে একজনও হাতছাড়া করা যাবে না। ভেবে দেখুন, আপনাদের হাতে সময় খুবই কম। দর্পণ বলল। খাকি পোশাকের বদলে আজ গায়ে শোভা পেয়েছে নর্মাল পোশাক। সময় হয়নি। সকাল সকালে এখানে আসার কথা থাকলেও কারোর আবদারে তার দেরি হয়। এমনকি আজকের মতো ট্রাজিক আর গুরুত্বপূর্ণ দিনেও মেয়েটি সকল আবদার জুড়েছে। নিজের কাজ সামলে তার আবদার পূরণ করতে হবে আজকের মিশন বলতে এটাই তার কাছে। দিলজার বলল, স্যার, হঠাৎ করে আমরা কিছু জাজ বিচার না করে কিভাবে অভিযান চালাতে পারি? এমন কিছু তো নাও হতে পারে। বুকে হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে থাকা দর্পণ মৃদু হাসল দিলজারের কথায়। বলল, নিজের মনের সংশয়কে নিঃসংশয় করার জন্য হলেও আপনাকে আপনার সবটুকু দিতে হবে এই অভিযানে। গেট রেডি ফর ইট। সকলে বুঝে গেল তাদের সংশয় নিতান্তই স্যারের অভিজ্ঞতার উপর প্রশ্ন তোলা। দর্পণ এহসানের ব্যক্তিত্বে আন্দাজে ঢিল ছুঁড়ে মারার বিষয়টা হাস্যকর। দর্পণ অদ্রিতার দিকে দৃষ্টিপাত করলো। মিস অদ্রিতা, আপনি চাইলে এই অভিযান থেকে নিজের নাম উঠিয়ে নিতে পারেন। এতে আপনার গ্রুপের মেম্বারশিপে কোনো প্রকার প্রতিক্রিয়া পড়বে না। দর্পণ বলল। ইদানিং অদ্রিতার সেনাপত্যবিদ্যার উপর তার যথেষ্ট সন্দেহ সৃষ্টি হচ্ছে, তাই এমন প্রস্তাব। অদ্রিতা হক চকায়, ব্যথিত হয়, মনে খানিক ক্ষোভেরও দেখা মেলে। কথায় কথায় দর্পণের এমন তার অভিজ্ঞতার উপর প্রশ্ন তোলা তার আত্মসম্মানে আঘাত হানছে। শক্ত কণ্ঠে বলল, আপনি হয়তো জানেন না স্যার, আমি এর আগেও 9টা মিশনে উদ্দামতার সহিত কাজ করেছি। এমনকি ভালো পারফরমেন্সের কারণে পদক ও সম্মাননাও অর্জন করেছি। সেক্ষেত্রে আপনার এমন প্রস্তাব অযাচিত। সাউন্ডস গুড। আপনার আত্মবিশ্বাসী কণ্ঠস্বর শুনতে ভালো লাগছে মিস অদ্রিতা। ধরে রাখুন, তাহলে আমাকেও আর এমন অযাচিত প্রস্তাব দিতে হবে না। সর্বশেষে সুবেদার মুখ খুলল। স্যার, আগামীকাল সোমবার আপনার রিহ্যাবে যাওয়ার কথা ছিল। রিহ্যাবে যাওয়া আপাতত পোস্টপোন রাখুন। আমাদের হাতে সময় আছে, ততদিনে তাকে মানসিকভাবে আরেকটু সবল হতে দিন। ওকে স্যার। রাতের জন্য প্রস্তুতি নিন। বলেই দর্পণ কক্ষ থেকে বের হতে নিল। রেডি হতে হবে, ক্যান্টনমেন্টের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। সেখানে তার উপস্থিতি বাধ্যতামূলক। তন্মধ্যে দরজায় এক সৈনিক এসে দাঁড়ায়, বিনীত ভঙ্গিতে বলে, স্যার, ইটস ইয়োর পিস শিপ টাইম। এভরিওয়ান
waiting for you. বলেই লম্বা কদমে নিজের অফিস রুমের উদ্দেশ্যে চলে গেল দর্পণ। মৃন্ময়ীদের পরিবার সমেত সকলে ক্যান্টনমেন্টের অনুষ্ঠানে যোগদান করবে। মৃন্ময়ী মিনিকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে। তার খুব ইচ্ছে হয়েছে সে এবার শাড়ি পরবে। আয়নায় নিজের এই নতুন রূপ দেখে মিনির বিস্ময়ের শেষ নেই। ইয়া বড় হাঁ করে বলল, আরে মামি, আমারও তো পরিলাহান বানাইয়া দিছেন। আপনি হাতে কি জাদু আছে নাকি? মৃন্ময়ী মৃদু হেসে বলল, তুমি নিজেই পরীর মতো সুন্দর, আমি কিছুই করিনি। ওইসে আর লজ্জা দিয়েন না। মিনি লাজুক কণ্ঠে বলল, প্রথম যখন এখানে এসেছিল গায়ের বরণ কিছুটা ময়লাটে ছিল। নিজে যতটুকু শরীরের যত্ন শিয়াশা নেয় তার সঙ্গী হিসেবে মিনিও থাকে। উন্নত পরিবেশ গুণে যত্ন পেতেই গায়ের আসল বরণ উজ্জ্বলতা ছড়াতে শুরু করে। এখন আর সেই ময়লাটে ধুলোময় গায়ের বরণ নেই। উজ্জ্বল শ্যামলা হাস্য উজ্জ্বল চপল মেয়ে। শিয়াশার সঙ্গে থাকতে থাকতে তার প্রতিরূপ নিজেকে গড়ে তুলেছে প্রাণোচ্ছল। সাদাসিধে রূপে থাকায় শিয়াশার কমফোর্ট জোন, হোক সেটা পোশাক কিংবা মুখশ্রী। সে তো ওড়নাই ঠিকঠাক সামলাতে শাড়ি কিভাবে সামলাবে? মৃন্ময়ী জোর করলেও সে পরেনি। লাল সাদা কারচুপির সারারা পড়েছে, মাথায় লাগিয়েছে একগুচ্ছ গোলাপ ফুলের চাক। মেয়েদের অনবদ্য সৌন্দর্যের বহিঃপ্রকাশে তার হাসি আর একটু ফুলের ছোঁয়া যথেষ্ট প্রয়োজন পড়ে না কোনো কৃত্রিমতার। সকলে ব্যস্ত গতিতে অনুষ্ঠানে যাওয়ার জন্য বের হচ্ছিল তখন মিনি সোফার নিচ থেকে একটা কাগজ বের করলো। কয়েকবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে বুঝলো এটা কোনো মেডিকেল রিপোর্ট। সে হাঁক ছেড়ে শিয়াশাকে ডাকলো, আপা, এই দেখেন, এটা কি? আপনার দরকারি মনে হয়, গুছাই রাখেন, পরে আবার কইবেন আমি আপনার সব দরকারি কাগজ ঝাড়ু দিয়া ফালাইয়া দিই। বেশি কথা বলিস, এমন অকাজ করো দেখি তো বলি। কই দেখিয়ে দে তো। দরজার উপাশে থেকে শিয়াশা বলল, সে বের হয়ে গিয়েছে। মিনি তার হাতে দিলে সে ব্যস্ত চোখে একবার হেডলাইন ভালো করে পড়ল। সেন্ট্রাল হসপিটালের প্রেগন্যান্সি রিপোর্ট, যেখানে গোটা গোটা অক্ষরে আশা আহমেদ লেখা। সেটি দেখতেই তার মুখে হাসি ফুটে উঠল। পুরোটা পড়ল না, অল্প একটু পড়েই বুঝলো এটা যখন সে তার মায়ের গর্ভে ছিল তার রিপোর্ট। সে বলল, এটা আমার প্রেগনেন্সি রিপোর্ট মিনি, পাপার রুমে রেখে আয়। ভুলে হয়তো এখানে এসে পড়েছে, হারিয়ে গেলে পাপা রাগ করবে। মিনি তার কথা মতো ওটা সাইফের রুমে পেপার ওয়েটের নিচে রেখে আসলো। তবে তাড়াহুড়োয় শিয়াশা দেখলই না নিচের বোল্ট করা 2 সংখ্যাটিকে। দেখলে হয়তো বাবার প্রতি একটু অভিযোগ কমতো। সেনানিবাসের বিশাল প্রাঙ্গণে আলোকসজ্জায় ও রং বেরঙের কাপড় দিয়ে সজ্জিত। প্রাঙ্গণে মানুষের উপচে পড়া ভিড়। আশ্রমের বাচ্চারা এদিকে সেদিকে দিকবিদিক ছুটছে। দস্যিপনা দেখিয়ে দিচ্ছে শিয়াশাও তাদের সাথে ঘুরছে। চেয়ারে সংসেজে ভাব নিয়ে বসে থাকা তার ধাতে নেই। দুষ্টুমি না করলে তার ভালো লাগে না। তার উত্তম সঙ্গী হিসেবে আশ্রমের দস্যি ছেলে মেয়েগুলো তো আছেই। বহুতলা ভবনের 2য় তলার বারান্দায় মিনি শিয়াশা মৃন্ময়ী দাঁড়িয়ে আছে। ঘুরে ঘুরে দেখাচ্ছে সবকিছু মৃন্ময়ীকে। সেই বারান্দার শেষ প্রান্ত থেকে হেঁটে আসছে একদল বীর। তন্মধ্যে সবার প্রথমে বলিষ্ঠ দেহাবয়বের যে ব্যক্তিটি লৌহ ব্যক্তিত্বের প্রলেপ লাগিয়ে লম্বা কদম ফেলে হাঁটছে, সে আদ্যপ্রান্ত পুরোটা চমৎকার এক প্রেমিক পুরুষ। শিয়াশা মুগ্ধ হয়। বুকের ভেতরে উত্তেজনারা বাড়ে ব্যক্তিটির এই বেশভূষা দেখে। বহু বছর আগে বাবাকে এই রূপে দেখেও মুগ্ধ হতো, তবে মাঝপথে রাস্তা কাটে ভয়েরা, যা ছিনিয়ে নিয়ে যায় সকল মুগ্ধতা, দেশের প্রতি অগাধ নিষ্ঠা ও দায়িত্ব। তবে আজ বহু বছর পর নতুন করে নিজের আপনজনকে এই রূপে দেখে মনের ভিতর সাহস সঞ্চার হচ্ছে। মনে হয় যেন ওই যে এগিয়ে আসা লোকটি তার সকল ভয়কে দূর করে আবার ছিনিয়ে নিয়ে আসবে সকল মুগ্ধতা, দায়িত্ব, দেশপ্রীতি। দর্পণের দৃষ্টি অচেনা। শিয়াশা পড়তে পারছে না এই দৃষ্টি। এই দৃষ্টিতে শিয়াশা নামক নারীটির কোনো অবস্থান নেই, যেন সে চেনেই না তাকে। একবারের জন্যেও নজর ঘুরিয়ে দেখলো না শিয়াশাকে। যেন মাথার চুল থেকে পা পর্যন্ত সব দৃঢ় চিত্তে ডিসিপ্লিন মেনটেন করছে।
শিয়াশা পরিস্থিতি বোঝে, তাই মনে কোনো অসঙ্গত চিন্তা ঢুকতে দিল না। তারা তিনজন যখন নিজ কথোপকথনে মগ্ন হয়, তখন তাদের অতিক্রম করতে থাকা সোলজারদের মধ্যে হঠাৎ করেই দর্পণ শিয়াশার কিছুটা সামনে হাঁটু গেড়ে ঝুঁকে গেল। আচমকা এমন কাজে সকলে হক চকালো। শিয়াশা চমকে তাকালো দর্পণের দিকে। হাতে একটা কলার খোসা নিয়ে উঠে দাঁড়ায় দর্পণ। নিজের পেছনে দাঁড়িয়ে থাকা সোলজারদের অবাকের রেশ কাটিয়ে গনগনে গলায় বলল, এটা কোন ধরনের ম্যানারলেস উশৃঙ্খল কার্যক্রম? এত বড় একটা অনুষ্ঠান চলছে, অথচ এতটুকু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে কারো নজর নেই। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারত। সকল তৃতীয় শ্রেণীর কর্মচারীদের সচেতন করুন। কাজে এমন উদাসীনতা থাকলে কাজ করার প্রয়োজন নেই। দর্পণের কথা শেষ হতেই দিলজার কন্ট্রোল রুমে বিষয়টি সম্পর্কে সকলকে অবগত করল। পুনরায় পথ ধরার আগে শিয়াশার উদ্দেশ্যে আদেশের সুরে বলল, আপনারা দেখে শুনে চলুন। নিজেদের সেফটি সর্বপ্রথম নিজেদেরকে করতে হয়। শিয়াশা মৃদু হেসে মাথা নেড়ে সাই জানায়। দর্পণ হাঁটা ধরলে অদ্রিতা নিঃশব্দে হেসে উঠল। যেই মিথ্যা হাসিতে জমিয়ে রাখা একরাশ বিষাদেরা মুক্তি পায়। পুরোটা সময় সে দেখছিল দর্পণের প্রতিক্রিয়া। অদেখা করার ভান করলেও শিয়াশার সুরক্ষা ঠিকই নিশ্চিত করেছে। শিয়াশা আবারও মুগ্ধ হয় দর্পণের দায়িত্ব পরায়ণতায়। সব দিকে সমানভাবে সচেষ্ট। দর্পণ নিজের বক্তব্য শেষ করে আসন গ্রহণ করতেই কিছুক্ষণ পর তার পাশের চেয়ারে শিয়াশা এসে বসে। দর্পণ আজ চোখে একবার দেখে নেয় দুষ্টু হাসি নিয়ে বসা মেয়েটিকে। কেননা সকলের অগোচরে চিকন একটা হাত তার পেটের কাছের ইউনিফর্ম ধরে টানছে। চেয়ারের হাতলে কোনোই ঠেকিয়ে থুতনিতে হাত দিয়ে ধিমি কণ্ঠে দর্পণ চিবিয়ে চিবিয়ে বলল, Don't be so naughty, Sia. Go to your seat. Here I don't know you and you don't know me. Got it? শিয়াশার মুখে মেকি বিস্ময় দেখা গেল। আহত কণ্ঠে বলল, মানুষ এত তাড়াতাড়ি কিভাবে বদলে যেতে পারে? এত বড় ধোঁকা আমি কিভাবে সহ্য করব? আমার তো সব শেষ হয়ে গেল। সব লুটে নিয়ে বলে কি না আমায় চেনো না? দর্পণ হাসান নামক এক দুষ্ট মেজর আমার সব লুটে নিয়ে গেল। হায় হায়, এখন কি হবে আমার? কে করবে বিয়ে এই অবলা নারীটিকে? দর্পণ বিতৃষ্ণা ভরা দৃষ্টিতে তাকালো শিয়াশার দিকে। নাটকবাজ মেয়ে, সকালে এক দফা তাকে বোকা বানিয়েছে, এখন আবার অবলা নারীর রোল প্লে করছে। সে ইশারায় একজন নারী সৈন্যকে কিছু বলল। সে কিছুক্ষণ পর এসে শিয়াশাকে বলল, এটা সেনা কর্মকর্তাদের সিট, তাকে ওখান থেকে উঠতে হবে। শিয়াশা দর্পণের দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে গটগট করে চলে গেল সেখান থেকে। দর্পণ নিঃশব্দে হাসলো মেয়েটির রাগ দেখে। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতেই সকলে ভিড় জমায় ছোট ছোট বাচ্চাদের নাচ দেখার জন্য। শিয়াশা ভব ঘুরে হেঁটে বেড়াচ্ছে এদিক সেদিক। অমনি কোত্থেকে দর্পণ এসে তাকে টেনে নিয়ে যেতে লাগলো। এক হাতের বেড়ি বাঁধে দেওয়ালে আটকে রেখেছে মেয়েটিকে। চোখে মুখে দুষ্টুমি ভর করে আছে শ্যামবর্ণের পুরুষটির। ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো, অবলা নারীটির কি কি লুটে নেওয়া হয়েছে যদি একটু বলতেন, তবে সরকারি এই কর্মকর্তা তা ফিরিয়ে দিত। আফটার অল আমরা এক সক্রিয় দায়িত্ববান সরকার ব্যবস্থার অন্তর্ভুক্ত। জনগণের স্বস্তি ও ন্যায় নিশ্চিত করাই আমাদের প্রধান কাজ। রাগান্বিত হয়ে তাকিয়ে থাকা শিয়াশা ফিক করে হেসে উঠল দর্পণের কথায়। বলল, এই অবলা নারীর মন লুটে নিয়ে গিয়েছে এক দুষ্ট কাঠখোট্টা মেজর, যা ফিরিয়ে আনা দুষ্কর। এক চমৎকার ক্ষমতাধর দস্যু কিনা? এ তো মহা চিন্তার বিষয়। সরকার কিছু করতে পারবে না, তুমি এক কাজ করো, দস্যুকে একটু দুষ্ট মিষ্টি আদর করে কনভিন্স করতে পারো। দস্যুর যদি মন গলে আদর পেয়ে, তবে ফিরিয়ে দিতে পারে সে তোমার মন। চিন্তিত ভঙ্গিতে বলা কথাটি শেষ হতেই শিয়াশা সবেগে একটা ঘুষি মারল দর্পণের পেট বরাবর। দর্পণ হো হো করে হেসে উঠল। আলগোছে পকেট থেকে কিছু একটা বের করে সেটা শিয়াশার গলায় পরিয়ে দিল। মৃদু স্বরে বলল, শুভ নববর্ষ ওয়াইফি। এমন হাসি খুশি প্রাণবন্ত থাকো সব সময়। আমার বেরং একাকী দুনিয়াটাকে রঙিন করে তোলো। বছরের প্রতিটা ক্ষণ, প্রতিটা দিন, প্রতিটা পরিস্থিতি তোমার অনুকূলে হোক। তোমার মুখের হাসি বজায় রাখা আমার একমাত্র দায়িত্ব।
শিয়াশা অবিচল তাকিয়ে থাকে সম্মুখের ব্যক্তিটির দিকে। নিজের গলার দিকে তাকালে দেখা মিলে শুভ্র ফ্যাকাশে ত্বকে জলজল করা সাদা পাথরের লকেটটির। বলল, এটা কেন দিয়েছেন? নববর্ষের উপহার। আমি তো আপনাকে কিছু দেইনি। গোটা তুমিটাই আমার কাছে গড গিফটেড শ্রেষ্ঠ উপহার, যার জন্য আমার পাথরের ন্যায় মনে বাঁচার ইচ্ছা জাগে, কাজে ফাঁকি দিতে ইচ্ছে হয়। আমার সকল দুশ্চিন্তা ক্লান্তিরা ছুটে পালায় যার ভাবনায়। তার সাথে জড়িত সব কিছু আমায় আনন্দ দেয়। ইজন্ট ইট বেস্ট গিফট ফর মি? শিয়াশা নীরব দেখতে লাগলো শ্যাম সুন্দর পুরুষটিকে। কেউ কল্পনাও করতে পারবে না কঠোরতার আড়ালে এই মানুষটার মাঝে এমন একটা দিক রয়েছে যেটা শুধুমাত্র তার জন্যে উন্মুক্ত। অবুঝকে বোঝানো যায়, কিন্তু যে বুঝেও অবুঝের ভান ধরে বসে থাকে তাকে বোঝানো কঠিন। চিঠির কোনো উত্তর না দিলে, ডাকলেও কখনো ফিরে তাকাও না, ওকে ফাইন মানলাম, বাট অ্যাজ এ টিচার ভালো মন্দ কিছু জিজ্ঞেস করলে তো বলতে হয়। তৈরবের কণ্ঠে ক্ষোভের আভাস। আঁচল হাতে মিনি নত মস্তকে দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই তৈরব স্যার পথ আটকাবে ভাবতে পারেনি। আপনি কখনো টিচারের মতো আচরণ করেননি, তাই টিচার স্টুডেন্টের সম্মানীয় ও সুন্দর সম্পর্কটা আমাদের মাঝে নেই। এটার জন্য আপনি আপনার করা সস্তা আচরণ দায়ী। মিনি শক্ত কণ্ঠে বলল। তৈরব ব্যথিত চোখে তাকায়, তাচ্ছিল্য হেসে বলল, ভালোবাসা প্রকাশ করলে তার সস্তা আচরণ হয়ে যায় বুঝি? আসলে মেয়েরা কি চায়? ভালোবেসে ইগো বজায় রেখে ইগনোর করা। তবে তুমি এটা কি জানো, ভালোবাসায় কখনো ব্যক্তিত্ব থাকে না। ভালোবাসলে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করতে জানতে হয়। আর এই প্রকাশ করাকে যদি মেয়েদের সস্তা আচরণ মনে হয়, তবে আমি বলবো তারা ভুল। তারা মানুষের মনকে নয়, ব্যক্তিত্বকে ভালোবেসেছে। মিনি বিব্রত বোধ করে এসব কথা বলতে এবং শুনতে, তাই বলল, দয়া করে আমার সাথে এ ধরনের কথা বলবেন না। ঠিক এই কারণেই আমি আপনাকে এড়িয়ে চলি। কারোর চোখে দেখে মনের ভাষা বুঝতে পারার ক্ষুদ্র ক্ষমতাটুকু আমার রয়েছে, সেটা বুঝেও যখন আমি নিজেকে এইসব থেকে দূরে রাখতে চাচ্ছি, আপনার উচিত আমার স্পেস দেওয়া, সত্ত্বেও হেনস্থা করা। অর্থাৎ আমি হেনস্থা করছি তোমায়? সিরিয়াসলি সাউদা? তৈরবের কণ্ঠে আর্তনাদ। মেয়েটির পুরো নাম সৌদা মিনি। ক্যান্টনমেন্টে যোগদান করার পর থেকে অজানা কারণে মেয়েটির উপর এক অন্যরকম ভালো লাগা কাজ করে তার। পড়াশোনায় ভালো দেখেই সর্বপ্রথম নজর কাড়ে তার, যেটি অচিরেই তার ভালোবাসায় পরিণত হয়। কম চেষ্টা করেনি এই পর্যন্ত মেয়েটির মনে জায়গা তৈরি করার, তবে মেয়েটি যেন দুর্লভ। সেটা আমার কাছে হেনস্থাই। যেটা আমি পছন্দ করি না সেটাই আপনি বারবার করেন। আপনার কারণে আমি এক্সামে খারাপ করেছি। দয়া করে আমার পিছু ছেড়ে দিন। আপনার পথ আমার পথ সম্পূর্ণ আলাদা। আপনি একজন ওয়েল এডুকেটেড, সুদর্শন, প্রতিষ্ঠিত, সম্মার্থক পরিবারের সন্তান। আর আমি চৌধুরী নির্বাসের মেয়ে নই, কাজের মেয়ে। তারা ভালোবেসে আমায় পড়াশোনা করায়, সেখানে আপনার সামনে আমার অবস্থান নিতান্তই হাস্যকর। আমার লক্ষ্যে বাধা হবেন না, আমায় অনেক বড় হতে হবে। বলেই মিনি পা বাড়ায়, তবে পিছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির ফের নাছোড়বান্দা কথায় তার ভিতরটা ভেঙে আসতে চায়। আমি তোমায় ভালোবেসেছি তোমার জাত, ধর্ম, বর্ণ, অবস্থানকে নয়। এরপরেও এত কেন দ্বিধা তোমার মধ্যে? আমি অনেক ছোট আপনার থেকে, এসব কিছুর সময় আমার নেই। আমায় অনেক বড় হতে হবে, পরিবারের ঢাল হতে হবে। আপনার সাথে আমাকে মানায় না। বয়সের এই পর্যায়ে এসে আপনার এমন আচরণ আমাকে হাস্যকর করে তুলছে। আমি ভুলে যান দয়া করে। যদি অপেক্ষা করি? মিনি ঘাড় ঘুরিয়ে তাকায় তৈরবের দিকে। জড়তার কারণে কখনো স্পষ্টভাবে দেখা হয় না লোকটাকে। ভারী সুদর্শন, তবে নিজের প্রতি কারোর এমন ভালোবাসা দেখে তার মনেও সুপ্ত ভালো লাগা কাজ করে, যেটি বয়সের দোষ হিসেবে আখ্যায়িত করে সে। মৃদু হেসে বলল, এটা সিনেমা নয়, বাস্তবতা। নিজেকে হিরো মনে করে থাকলে বিভ্রম থেকে বেরিয়ে আসুন। আসছি। চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু লুকিয়ে ফেলল শাড়ির আঁচলের সাহায্যে। এই যে হঠাৎ করে শাড়ি পরে সাজতে ইচ্ছে করলো, এর পেছনে না বলা অনুভূতির মালিক এই লোকটি রয়েছে। বয়সের দোষ কয়েকবার এই কথা
চোখতে চোখতে মিনি ছুটে পালায় সেখান থেকে। তৈরব মৃদু হেসে ব্যথিত চোখে সেদিকে তাকিয়ে থাকে। 10-12টা নথিপত্রে সাইন করে সাইফ ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। এমপ্লয়ি কেবিন থেকে বেরিয়ে যেতেই সাইফ চেয়ারে বসা অবস্থায় কিছুক্ষণ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিল। সামনেই রকিং চেয়ারে দুলতে থাকা গম্ভীর মুখে বসা আশফাক আহমেদ রাগান্বিত চোখে দেখছে তাকে। তবে আজকের এই রাগ যে প্রহসনমূলক হবে না তা সাইফ জানে। তবুও নিজেকে যথাসাধ্য ডোন্ট কেয়ার ভাবে প্রেজেন্ট করার চেষ্টায় মশগুল সে। ভালো থাকার আর এক মাধ্যম হলো ডোন্ট কেয়ার ভাব। এগুলো আবার কেন শুরু করছো? কি শুরু করেছি? ল্যাপটপে আঙ্গুল চালাতে চালাতে বলল সাইফ। আশফাক আহমেদ করছে উঠল, বসা থেকে দাঁড়িয়ে গেল, টেবিলে সজোরে আঘাত করে বলল। আশফাক আহমেদের কণ্ঠে আর্তনাদ। এই আর্তনাদ একজন সেনা কর্মকর্তার নয়, একজন বাবার। সাইফ থামে, উষ্ণ নিঃশ্বাস ফেলে বলে, একটু সুপারিশ করতে হয়েছে বলে এত রাগ? আপনার অবস্থানে থাকলে আমি পথে ঘাটে ধরে ধরে সকলকে চাকরি দিতাম। এজন্যই তুমি এই অবস্থানে নেই। এসব করা বন্ধ করো সাহেব। এইবার তোমায় রক্ষা করেছি, বারবার করব না। তোমার এইসব কাজের জন্য গিন্নির কিছু হলে আমি তোমায় নিজ হাতে খুন করব। সাইফ নিশ্চল নিঃশ্বার হাসে, শ্বশুরের দিকে তাকিয়ে বলে, আপনার গিন্নির কিছু হলে দুনিয়ার সাথে আমার আর কোনো লেনাদেনা থাকবে না। দুনিয়ায় অবশিষ্ট কোনো টান, মায়া, দায়িত্ব কিছু থাকবে না। তখন আমি নিজ হাতেই নিজেকে শেষ করে দেব। আপনার কষ্ট করার প্রয়োজন নেই, চিন্তা করবেন না। আপনার গিন্নির জন্য বেঁচে আছি, তার কিছু হতে দেব না। সাইফ আবারও আশ্বস্তের সুরে বলল। আশফাক আহমেদ ফোঁস করে আবার চেয়ারে বসলো। সাইফ হাতের কাজ শেষ করলো, বিদেশি ক্লায়েন্টদের মেইলগুলো পাঠিয়ে উঠে দাঁড়ালো। কফি হাতে ঝিমুনি নিয়ে বসে থাকা শ্বশুরের উদ্দেশ্যে বলল, কাজে ফাঁকি দেওয়া হয়ে গেলে চলুন বাসায় যাই। সিয়া একা বোর হচ্ছে মনে হয়। মানই ও নেই মিনির পরীক্ষা। তোমার কি মনে হয় সে সফল হবে? আরও একবার যদি খুনের খেলায় হেরে যেতে হয়? সে দুর্বার, জ্বলন্ত ফুলিঙ্কির যার কোনো পিছুটান নেই। প্রকৃতি ও পরিস্থিতি বারবার সততার সাথে গাদ্দারি করতে পারে না। তাহলে হয়তো পৃথিবীতে সততা, ন্যায় নামক শব্দগুলো এখনো ভেসে বেড়াতে পারতো না। মৃদু প্রশংসায় অবশ্য আশফাক আহমেদ শান্ত হলো না। কানে ভাসে চিরপরিচিত সেই বিধ্বস্ত নিস্তার পেতে চাওয়া উদ্ভাস্ত শীতল কণ্ঠস্বরে অনুনয়, ঠিক যেন শ্মশানের শবযাত্রী। পাপা, আমি মরতে চাই প্লিজ। আশফাক আহমেদ ঘুমাতে পারে না সেই আওয়াজের কারণে। বারবার তাড়া করে বেড়ায় আর বলে সে ব্যর্থ, অসহায়, অক্ষম এক বাবা। সাইফের বুকের ভেতর কাঁপছে, হৃদযন্ত্রটি কেমন অস্থিরভাবে প্রসারিত হচ্ছে। নিজেকে সামলানোর চেষ্টা করলো সাইফ, কারণ ব্যতীত মুখে হাসি ফুটিয়ে তোলে। ফাজলামো কণ্ঠে বলল, কি হলো, বাড়িতে যাওয়ার ইচ্ছা নেই? তোমার যাওয়ার হলে তুমি যাও, আমি পরে আসব। থুতনিতে হাত ঠেকিয়ে ম্লান কণ্ঠে বলল আশফাক আহমেদ। কেন, ডেটিংয়ে যাবেন? আশফাক আহমেদের নীরবতা ভাঙে ক্রুদ্ধ চোখে তাকায় সাইফের দিকে। বাজে কথা বলবে না সাহেব, আমার চোখের সামনে থেকে সরো। ঠিক আছে, থাকেন, আমি গেলাম। হাতে সময় নিয়ে বের হতে হবে, বুঝলেন শ্বশুরমশাই? নববর্ষের রাত, ললনাদের রংচটা সাজসজ্জা দেখে চোখ জোড়াতে হবে। তন্মধ্যে একটা পছন্দ হলে সিয়ার কাছে ধরে নিয়ে যাব। সিয়া তো কাজী নিয়ে বসেই থাকে। বলেই সাইফ বের হতে নিল। আশফাক আহমেদ বিস্ফোরিত ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে সাইফের দিকে। হুড়মুড়িয়ে চেয়ার থেকে উঠে সাইফের পথ ধরে, পেছন থেকে চেঁচিয়ে উঠে বলল, খবরদার সাহেব, আমার মেয়ে ব্যতীত অন্য কোনো মেয়ের দিকে তাকালে তোমার চোখ দুটো খুলে আমি ডোনেট করে দেব। আমি বেঁচে থাকতে আমার মেয়েকে ধোকা দেওয়ার দুঃসাহসও দেখাবে না, নয়তো জেলের ঘানি টানতে হবে বুড়ো বয়সে। চলন্ত সাইফ মলিন হেসে উঠল শ্বশুরের হুমকি ধমকিতে। সে কেন বেঁচে আছে এমন প্রশ্ন করলে উত্তর হিসেবে এই খ্যাচড়া বুড়ো আর শিয়ার নামটা উঠে আসে। ও হ্যাঁ, 1 মাইল বসে দুলাভাই বলে চেঁচিয়ে ওঠা রাফির নামও রয়েছে।
ছেলেটার কথা বলতে তার একটু লজ্জা লাগে। এই কথা নিছকই গোপন কথা, কাউকে বলেনি আজ পর্যন্ত। ছেলেটা মাঝে মধ্যে মাঝরাত নেই দিন নেই এসে জড়িয়ে ধরে আর বলে, দুলাভাই, আই লাভ ইউ দ্য মোস্ট। সে ভেবে পায় না ছেলেটা দিনে রাতে মদ গাঁজা খায় নাকি, নতুবা মেশিনে কোনো টেকনিক্যাল প্রবলেম আছে। একদিন তো চুমুও দিতে গিয়েছিল, সেদিন সে ভয়ে সোফা উল্টে পালিয়ে গিয়েছিল। সেই যাত্রায় তার মান সম্মান বেঁচে গিয়েছিল। এর জন্যেই সুযোগ পেতেই তাড়াতাড়ি করে বউ এনে দিয়েছিল। এখনো পর্যন্ত পরিবেশ শান্ত, তার মানে সে নিশ্চিন্ত থাকতে পারে। স্টেজের সামনে চেয়ারে বসা মৃন্ময়ী এদিক ওদিক তাকিয়ে খুঁজছে মিনি আর শিয়াশাকে। পাশে বসা আশরাফ তা দেখে দাঁত কিরমির করে বলল, কাউকে পছন্দ হয়েছে হলে বলো, আমি গিয়ে সেটাকে পুঁতে রেখে আসি। মৃন্ময়ী হতচকিত আশরাফের দিকে তাকায়, প্রশ্নবিদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে জিজ্ঞাসা করলো, কি বলছেন, কাকে পছন্দ হবে? কচি যুবকদের। তোমার স্বামী তো বুড়ো, তাকে দেখার জো আছে নাকি তোমার? তো বলো পছন্দ হয়েছে নাকি কাউকে, আমি গিয়ে তাকে আদর সোহাগ করে আসি। বিকৃত কণ্ঠে বলল আশরাফ। আপনি প্রচুর বাজে কথা বলেন, কোনো কিছু না জেনেই ষাঁড়ের মতো চেঁচামেচি শুরু করেন। বলেই মৃন্ময়ী ঘাড় ঘুরিয়ে দিল। কতটা খ্যাচড়া লোক হলে নিজের স্ত্রীকে এমন কথা বলতে পারে? এই লোকের সাথে কথা বলা মানে কুয়োর ঝাঁপ দেওয়া। মৃন্ময়ীর কথায় আশরাফের মুখ হা হয়ে গেল। মুখ ফিরিয়ে নেওয়ায় সে আরো ক্ষেপে গেল। ক্ষিপ্ত কণ্ঠে বলল, কি বললে তুমি? আমি ষাঁড়? নিজের স্বামীর পাশে বসে অন্য ছেলেদের দিকে তাকাচ্ছ, আবার আমায় বলছো আমি ষাঁড়ের মতো চেঁচাই? নেংটি দিচ্ছ না? তোমার পতন এসে গিয়েছে, আমারই ভুল। তোমার না খেয়ে এখনো দয়া দেখিয়ে বেড়াচ্ছি। নিহাত আমি বুঝদার দয়ালু বিড়াল, তাই বলে তুমি আমায় যা ইচ্ছে তাই অপমান করবে, আমার গলায় ঝুলে অন্য ছেলেদের দিকে তাকাবে? কত বড় সাহস তোমার? মৃন্ময়ী অতিষ্ঠ হয়ে বলল, আপনি এমন করছেন কেন? তুমি ওদিকে তাকাচ্ছ কেন? মনি আর মিনি কোথায় সেটা দেখছিলাম। আশরাফ আর চোখে তাকিয়ে দেখে নেয় একবার অসহায় মুখখানা। খানিক দমে গিয়ে জিজ্ঞাসা করলো, সত্যি বলছো? আপনার সাথে মিথ্যে বলে কেউ পার পাবে না। নিজের জায়গায় আরেকটু ঠিকঠাক করে বসে আশরাফ নম্র কণ্ঠে বলল, এই তো মাথা বুদ্ধি হয়েছে তোমার। এদিকে ওদিক আর কখনো তাকাবে না, আমার দিকে তাকাবে। স্বামী ব্যতীত অন্য কারোর দিকে তাকালে পাপ হয়, আমার দিকে তাকালে পুণ্য হবে। আমার দিকে তাকিয়ে থাকবে, না তাকালে কিন্তু ঘর থেকে বের করে দেব। মৃন্ময়ী কথা বলে না, চুপচাপ বসে থাকে। দিনের মধ্যে 4-5 বার এমনিতেই এই লোকটাকে ঘর থেকে বের করে দেয়। এই রাত্রি ভাগে আবার বুকেও জড়িয়ে নেয়, নতুবা তার অপমান হয়। আশরাফ ফের ধমকে উঠে বলল, কি হলো, তাকাচ্ছ না কেন? ইদুচ্ছা না, তুমি আবারও আমায় অপমান করেছো। মৃন্ময়ী কাঁদো কাঁদো দৃষ্টিতে তাকায় আশরাফের দিকে। আশরাফ চোখে শাসায়। অগত্যা মৃন্ময়ীকে নিজের দৃষ্টি নিবদ্ধ রাখতে হয় তেরা লোকটির উপর। আর আশরাফ সে হাসি মুখে পা দোলাচ্ছে আর গুনগুন করে অনুষ্ঠান উপভোগ করছে। ইঁদুর ছানাকে সঠিক পথে আনতে পেরে হলো বিড়ালের বুকের পাটা ফুলে ফেপে উঠছে বারংবার। ইঁদুর হলো একমাত্র বিড়ালের অধিকারভুক্ত লোভনীয় ভোজন। ইঁদুরের ধ্যান জ্ঞান হবে একমাত্র বিড়াল, তার থেকে কিভাবে পালাবে। আর বিড়ালের ধ্যান জ্ঞান হবে একমাত্র ইঁদুর তাকে কিভাবে হাতের নাগালে পাবে। তাকে নিয়ে অনিশ্চয়তায় ভোগা মানে বিড়ালের সামর্থ্যের উপর প্রশ্ন ওঠা। এ মোটেই বরদাস্ত করার মতো নয়। সকাল থেকে রাত পর্যন্ত ইঁদুর ছানার সাথে দ্বন্দ্ব বলতে এর থেকে বেশি কিছু নয়। এর মধ্যে ঘর ছেড়ে চলে যাওয়ার মতো কোনো কারণ তো দেখছে না আশরাফ। ঘুম চড়ানো চোখে হেঁটে ড্রয়িং রুমে গেল। প্রিঙ্গেলস চিপসের সরু নলাকার বোতল হাতে হাত পা ছড়িয়ে ছিটিয়ে টিভির দিকে এক ধ্যানে তাকিয়ে বসে আছে কোক মেলন কার্টুন প্রিন্টেড ফতুয়া পাজামা পরা শিয়াশা। ঘড়ির কাঁটা 8টা 10-এর ঘরে উকি ঝুঁকি দিচ্ছে। এই অবুঝ মানব তৈরি যন্ত্রটির কাজই এমন গোল গোল ঘোরা। নিজে বিভ্রান্তের ন্যায় গোল গোল ঘুরলেও মানুষকে সময়ের বিভ্রান্ত থেকে রক্ষা করার মহৎ এক ক্ষমতা রয়েছে এর মধ্যে, তাই এর বেশি কদর। ঘড়ি থেকে দৃষ্টি সরিয়ে ভাগ্নির দিকে তাকায় আশরাফ, জড়ানো কণ্ঠে বলল, শিয়া,
তুই একটা ইঁদুর ছানা এনেছিলি ঘরে, তাকে পাওয়া যাচ্ছে না। ফ্রাই প্যানের সপাটে বাড়ি খেয়ে ততক্ষণে টমের মুখ চ্যাপ্টা পাতের মতো হয়ে গিয়েছে। জেরিও ততক্ষণে গায়েব টমের কবল থেকে। ওষ্ঠপুটে মৃদু হাসি নিয়ে সেদিকে দৃষ্টিপাত অনড় রেখে শিয়াশা বলল, যেই ঘরে বেড়াল থাকে সেই ঘরে ইঁদুর থাকে না। এই বিড়াল তো ভালো বিড়াল, ইঁদুরকে খায় না, শুধু ভয় খায়। ধরতে পারলেই তো খাবে। বলেই শিয়াশা হো হো করে হেসে উঠল দেওয়ালে পোস্টারের মতো সেটে যাওয়া টমকে দেখে। আশরাফ সেদিকে তাকায়, তার দশাও এখন কিছুটা টম অ্যান্ড জেরির মতো। ইঁদুর ছানার পেছনে না লাগলে তার ভালো লাগে না। এদিকে ঘুম থেকে উঠে কোথাও খুঁজে পাচ্ছে না ইঁদুর ছানাকে। মুখ উসখুস করছে মেয়েটিকে ধমকাধমকি করার জন্য। কি করবে এখন? বাচ্চাদের বাহির থেকে ঘোরাফেরা করিয়ে এনেই ঘুম দিয়েছে। উঠে দেখে মেয়েটি নেই। তুই একটু ইঁদুরের খোঁজ দে, এবার ধরে ফেলবো। বাড়িতে গিয়েছে বিকেলে বাবা মায়ের সাথে, 2 দিন থেকে চলে আসবে। শিয়াশার কথায় আশরাফ আহত দৃষ্টিতে তাকায়। 2 দিন? সে ঘুমাবে কি করে? ভীতু মেয়েটিকে জড়িয়ে না ঘুমালে তার ঘুম আসে না। তার উপর মুখ চুলকাচ্ছে ধমক দেওয়ার জন্য। মৃদু রাগ দেখিয়ে বলে, তুই বারণ করবি না, একে তো বুড়ো বয়সে বউ এনে দিয়েছিস, কম বয়সী লেদু মেয়ে, যার চোখে আমি 80 বছরের দাদু ভাই। বুড়ো নই, কচি যুবক। বোঝাতে বোঝাতে আরো অর্ধেক বয়স চলে যাচ্ছে, তার মধ্যেও আবার এমন হটকারিতা।